হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, এটা একটা ফিলিপাইনি 18+ সিনেমা। তো তোমরা যারা 18+ রয়েছো তারা এই সিনেমাটা দেখতে পারো, আবার যারা পোলাপান রয়েছে তাদের দেখারও বেশি জরুরি, কারণ এই সিনেমার যে নায়ক তার বয়স হচ্ছে মাত্র 15 বছর এবং সে একটা বিবাহিত মহিলার প্রেমে পড়ে এবং তারপর যে কীর্তিকলাপগুলো হয়, মানে ওর লাইফ কোন পর্যন্ত পৌঁছায় সেটা এই সিনেমাতে দেখানো হয়। তো এর জন্য তুমি ইয়াং হলেও দেখতে পারো, এটা শিক্ষামূলক সিনেমায় আর কি। তো যাই হোক, সিনেমার নাম হচ্ছে লাগাস, যেটার অর্থ হচ্ছে ফল মানে পড়া। আর সিনেমাটার আইএমডিবি রেটিং হচ্ছে 10/6, মানে খারাপ না একেবারে। তো চলো একটা ব্রেক দিয়ে মূল ভিডিওতে যাই। তোমরা অনেকেই জানো যে আমার একটা ক্লোথিং স্টোর রয়েছে বা দোকান টাইপের কিছু রয়েছে। তো ওই স্টোরে বেশ কিছু কালেকশন এসেছে। তো একবার হলো আমাদের কালেকশনগুলো শর্টকাটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে। হতে পারে এর মধ্যে কোনো একটা ড্রেস তোমার পছন্দ হতে পারে। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতার কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভে আর্চার ম্যানের, তারপর একটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যারা একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা। আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, এর জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেই জন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি। এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নাই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি। তবে অ্যাজ ফার এজ যেন সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো কাহিনী শুরু হয় সুজান নামের একটা মহিলাকে দিয়ে। আর সুজান তার একমাত্র ছেলের সাথে এই বাড়িতে একাই থাকে, তার স্বামী নেই, অনেক আগেই মারা গিয়েছে। আর তার ছেলের বয়স হচ্ছে মাত্র 15 বছর। অনেক কষ্ট করে ছেলেকে পড়ালেখা করায়। তো আজকে সে যখন কাজে যাবে আর তার আগে গোসল করার জন্য সে যখন বাথরুমে যায়, সে দেখতে পায় গোসল করার জন্য বালতিতে পানিই নেই, এমনকি বাথরুমের বাইরে রাখা ড্রামেও পানি নেই। তো এই জন্য সে ছেলের সাথে রাগারাগি করে এবং বলে পানির ব্যবস্থা করতে, যাতে সে গোসল করতে পারে। কিন্তু তার ছেলে ভিক্টর তো আলাদা দুনিয়ায় মত্ত থাকে সবসময়, মনে করো মাস্টার বেড, ভিউ কার্ড, এগুলো আর কি। তো তবে তারপরে যখনই মায়ের ডাক শুনতে পায় দৌড়ে আসে, আর মা ওকে বলে সবকিছুতে পানি ভরে না রাখলে তোকে কিন্তু পেটাবো। তো এরপর ভিক্টর করে কি পাইপগুলো চেক করে এবং দেখতে পায় পাইপের সমস্যা
সমস্যা রয়েছে এবং মাকে বলে যে মা পাইপই তো নষ্ট, এই কারণেই পানি আসছে না। তো এরপর সে পাইপটি দেখতে দেখতে সামনের দিকে এগোয় আর তারপর দেখতে দেখতে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আর তখন জঙ্গলের ওপারে একটা বাড়িতে তার হঠাৎ করে নজর লাগে আর বাড়ির বাইরে খোলামেলা একটা গোসলখানা ছিল যেখানে কারিশমা নামের একটা মেয়ে গোসল করছিল। তো গোসল করার শব্দ শুনে ভিক্টর একটু আগ্রহ জাগে এবং ওর ভেতরে বুঝতেই পারছো ওই বয়সে যে চিন্তা ভাবনা আসে সেই চিন্তা ভাবনা চলে আসে। তো ভিক্টর করে কি কারিশমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করতে দেখে আর তখনই ওর লাইফের মোটিভ চেঞ্জ হয়ে যায়, কাহিনীর মোড় ঘুরে যায় সিনেমার, মানে এই একটা কাহিনী পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। এবং ভিক্টর এখনো বুঝতে পারেনি সে যে রাস্তায় পা রাখতে চলেছে ওই রাস্তা দিয়ে ফেরার আর কোনো পথ নেই। আর অন্যদিকে আমরা দেখি ভিক্টরের মা সুজান একটা সবজি বাজারের ভেতরে সবজি বিক্রি করে। তো এই বাজারের সবগুলো সবজির দোকানই মূলত ভাড়ার দোকান ছিল আর এখানে সবাই টেসা নামের একটা মেয়েকে দোকানের ভাড়া দিত এবং টেসা ছিল হচ্ছে এই দোকানগুলো বা মার্কেটের যে মালিক সেই মালিকের ম্যানেজার এবং সে গিয়ে মালিককে পুরো টাকাটা দিত। কিন্তু টেসা এবার করেছে কি সবার কাছ থেকে ভাড়া উঠিয়ে পালিয়েছে। তো এই কারণে এই মার্কেটের মালিক সবার কাছ থেকে দ্বিতীয়বার ভাড়া চাচ্ছে। তো এটার কারণে সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে এবং সবাই মিলে এই সমস্যা থেকে বাঁচার জন্য আইনের সহযোগিতা নেওয়ার কথা ভাবছে, মানে উকিলের সাথে কথা বলবে। আর এই পয়েন্টটা একটু আমাদের মনে রাখতে হবে, আমরা অনেককেই দেখে মনে করি যে কত ভোলা ভালা কত সুজাশান্ত মানুষ, কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে বের হয়েছে। তো যাই হোক রাতের বেলা সুজান যখন বাড়িতে আসে সে তার ছেলে ভিক্টরকে বলে তোর এখন একটা কাজ কাম দেখা উচিত, আমি একাই সংসারের খরচ উঠাতে পারছি না। তবে ভিক্টর মায়ের কথায় তেমন গুরুত্ব দেয় না, তার মাথায় খালি কারিশমায় চলছে, রাতেও ঘুম আসে না কারণ বারবার খালি কারিশমা আসছে। মানে বুঝতেই পারছো ভিক্টরের বয়স 15, এই বয়সে তো উত্তেজনা ছাড়া আর কিছু নাই, বুদ্ধি তো নাই। আর একজন মানুষের ইচ্ছা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেই মানুষটার ভালো মন্দর পার্থক্য বোঝার ক্ষমতাটা আর থাকে না। আর ভিক্টর ঠিক সেই পথে আগাচ্ছিল আর এই কারণে পরের দিন ভিক্টর আবারও কারিশমাকে সেই গোসলের টাইমে দেখতে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই কারিশমা গোসল করার পরে তার হাজবেন্ডকে হেল্প করে আর তার হাজবেন্ডের নাম হচ্ছে দিয়াজ। দিয়াজ নিজে চলাচল করতে পারে না, তবে তারপরেও তার ওয়াইফ তাকে খুব সম্মান করে এবং দুজনেই খুব সম্মানজনকভাবে দাম্পত্য জীবন কাটাচ্ছিল। আর দুজনের বয়সের পার্থক্য বেশ পরিলক্ষিত, তবে তারপরেও কারিশমা কিন্তু দিয়াজের খুবই খেয়াল রাখতো আর ভিক্টর লুকিয়ে লুকিয়ে এই সবকিছু দেখছিল। আর অন্যদিকে বাজারের সকল দোকানদার মিলে তাদের উকিলের সাথে কথা বলছিল এবং উকিল বলে কেস দাখিল হয়ে গিয়েছে, খুব দ্রুতই শুনানি হবে। আর এই খবরটি শুনে সকল দোকানদার অনেক খুশি হয়। আর এরপর আমরা দেখি সারাদিন কাজ করে সুজানের কাঁধ ব্যথা হয়ে গিয়েছে, তো এই কারণে সে তার ছেলেকে বলে আমার কাঁধটা একটু টিপে দে, কিন্তু ভিক্টরের মন তো রয়েছে অন্যদিকে। এবং এরপর আমরা দেখতে পাই বৃষ্টির দিনে ভিক্টর আবারও কারিশমার সেখানে যায়, তো বৃষ্টির কারণে জায়গাটিতে অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে। তো এই কারণে যেটা হয় হঠাৎ ভিক্টর পা পিছলে যায় এবং ওদের ওয়াশরুমের বানানো যে দেয়ালটা রয়েছিল সেটা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং দুজন সামনাসামনি হয়ে যায়। তবে কারিশমা ওকে দেখে চুপচাপ থাকে এবং সুন্দর করে বলে তুমি জাস্ট দেয়ালটা ঠিক করে দাও। তো এরপর ভিক্টর আস্তে আস্তে দেয়ালটা ঠিক করতে থাকে এবং তারপর কারিশমার ইশারায় বা ইচ্ছায় মানে গ্রিন সিগন্যাল দাঁড়িয়ে কারণে ওরা দুজনে এক জায়গায় হয় এবং এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় এবং মোটামুটি ভালোই আওয়াজ হয় এবং দিয়াজও ঘর থেকে শব্দটা শুনতে পায়। তবে তার কাছে মনে হয় যে কারিশমার কোনো সমস্যা হয়েছে, তার মাথায় এটাও নেই যে কারিশমা একজনের সাথে এটা করতে পারে, কিন্তু সে তার শারীরিক অসুস্থতার কারণে বাইরে আসতে পারে না। আর এরপর থেকে ভিক্টর যখন বাড়িতে আসে ভিক্টর তো খুব খুশি, সে তার মা সুজানের সাথে অনেক ভালো মতো কথা বলে আর তার মাও অনেক খুশি যে পোলা এত ভালো হয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা কারিশমাকে দেখতে পাই যে বাজার থেকে মাত্র এসেছে আর তখনই হঠাৎ আমরা দেখি ভিক্টর ওর জানালার সামনে দাঁড়িয়েছিল। তো কারিশমা করে কি ভিক্টরকে ভেতরে নিয়ে আসে লুকিয়ে রাখে, আবার দিয়াজ তখন শব্দ পেয়ে দিকে আসে কিন্তু তার আগেই কারিশমা করে কেউ লুকিয়ে দেয়, মানে মোটামুটি ভালোই চলছে। আর পরের দিন ভিক্টরের বাসায় রুবি নামের একজন মহিলা আসে আর এই রুবি হচ্ছে ওর মায়ের সাথে সবজি বিক্রেতা। তো ওর মায়ের খোঁজে এসেছে বাট মা যেহেতু বাড়িতে নেই তখন ওই মহিলার নজর পড়ে ভিক্টরের উপর এবং এখানে উল্টো হয়, মানে ভিক্টরকে ওই মহিলা মনে করো যে মানে ওই রুবি করে কি কাছে নিয়ে আসে এবং তারপর তাদের মধ্যে আবার রাশিয়া ইউক্রেন হয়। তো যে ভিক্টর এতদিন মাস্টার বেটের উপরে ছিল মনে করো হঠাৎ করে দুজন মানুষ পেয়ে গিয়েছে রুবি এবং কারিশমা। তো এরপরে একদিন আমরা দেখতে পাই দিয়াজের সাথে দেখা করতে দিয়াজের উকিল এসেছে যার নাম হচ্ছে জুলিয়ান। তো দিয়াজ চাচ্ছিল তার সকল সম্পত্তি কারিশমার নামে করে দিতে। আবার এখানে আমরা দেখতে পাই ওই যে উকিল সেও আর চোখে কেমন যেন কারিশমার দিকে তাকাচ্ছে, ওর সৌন্দর্যে প্রভাবিত, তবে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। তো দিয়াজ তখন উকিলকে বলে ওর বয়স তো মাত্র 20 বছর কিন্তু আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে। আর এই কারিশমার যখন 10 বছর তখন ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায় আর ওর বাবা ছিল হচ্ছে আমার বন্ধু। আর এরপর থেকে ওকে আমি লালন পালন করে বড় করি আর তারপর ও আমার জীবন সঙ্গী হয়ে যায়, মানে চিন্তা করো। আর এই দিকে আমরা দেখি ধীরে ধীরে কারিশমার ভিক্টরের সম্পর্ক গভীর হতে থাকে। আর এরপর কারিশমা নিজে একদিন ভিক্টরের সঙ্গে দেখা করতে আসে, তখন কারিশমা ভিক্টরের সঙ্গে গল্প করতে করতে বলে আসলে আমার কপালটাই খারাপ বুঝেছো, ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে এই জন্য ওই দিয়াজের কাছে বড় হয়েছি আর এ কারণে ওই দিয়াজের সাথে থাকতে হয়, ওর সাথে থাকা আমার একটুও পছন্দ নয়। কে চায় ওই বুড়া লোকের সাথে থাকতে বলো, কি দিতে পারো আমাকে, কিন্তু আমার ভালো লাগে তোমাকে, কিন্তু ওই দিয়াজ মাঝখানে বাধা হয়ে রয়েছে আর আমি চাইলেও তোমাকে আমার নিজের করে পেতে পারছি না শুধুমাত্র ওই দিয়াজের জন্য। তো এইখানে কারিশমা একজন অনাথ মেয়ে তারপর এক বুড়া বেটার সাথে থাকে, বাধ্য হয়ে থাকে, এই জিনিসগুলো শুনে ভিক্টর একটু সহানুভূতি
অনুভূতি হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, একজন মানুষের কথা শুনে তুমি যে ইমোশনাল হবে তার অ্যাকচুয়ালি ভেতরের উদ্দেশ্য কি এটা কিন্তু তুমি জানো না। তো একদিন হয় কি, দিয়াজ ওদের দুজনকে দেখে ফেলে। তো এটা দেখার পরে ও এত ভেঙে পড়ে যে নিজেকে নিজে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কারিশমা ওকে দেখে কোনো রকমের সামলে নেয়। এবং এইখানে যেটা হয়েছে, দিয়াজ কেবল একজন স্বামী হিসেবে ভেঙে পড়েনি, বরং তার যে একটা ভরসার জায়গা ছিল কারিশমা, সেটাও হারিয়ে ফেলেছে। তবে কারিশমা তো মনে করো মেয়ে মানুষ, সে কান্নাকাটি করে সিস্টেম করে ওকে মনে করো যে ঠিক করে নেয়। এবং ভিক্টরকে সে বলে তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, ও দেখে ফেলেছে, আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে হবে। তো ভিক্টর এই কথা শুনে অনেক রেগে যায় এবং অবসেশনে পড়ে যায়, প্রচন্ড রাগ হয়ে যায়। আর তারপর একদিন ভিক্টর করিকে একটা ধারালো ছুরি নিয়ে রাতে কারিশমার বাসায় চলে আসে। তো রাগ, অধিকার এবং হারিয়ে ফেলার এই তিনটা ভয় যখন মানুষকে এক জায়গায় নিয়ে আসে, তখন তো মনে করো সে ডেঞ্জারাস হয়ে যায়। তো ভিক্টর করিকে দিয়াজের উপর হামলা করে বসে ছুরি নিয়ে, এবং এই সংঘর্ষের মধ্যে দিয়াজ মারা যায়। আর তখনই সেখানে কারিশমা আসে এবং কারিশমার হাতে ছিল বন্দুক, এবং ভিক্টরকে সে করে কি পায়ে গুলি করে দেয়। তো পরের দিন সকালে পুলিশ আসে এবং পুলিশের কাছে কারিশমাই কেস করে এবং বলে আমি ভিক্টরকে চিনি না, ও হয়তো আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, আমাদের আশেপাশের গরিব একটা ছেলেও, এবং ও আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, এবং আমাকে যখন ও কিছু করতে এসেছে তখন আমি আত্মরক্ষার্থের উপর গুলি চালিয়ে দিয়েছি। আর ওইদিকে ভিক্টরও হসপিটালে ভর্তি। ভিক্টরের মা সুজন হসপিটালে পৌঁছায়, ভিক্টরের অবস্থা দেখে তো কান্নাকাটি করছিল। তবে ভিক্টর বেঁচে গেলেও তাকে খুনের দায়ে জেলে যেতে হবে এবং তাকে মিনিমাম, বুঝতেই পারছো, যাবজ্জীবন কারাদণ্ড কাটাতে হবে। আর অন্যদিকে আমরা কারিশমাকে দেখতে পাই ওই উকিল জুলিয়েনের সঙ্গে, এবং কয়েকদিন পরে আমরা দেখি উকিল করে কি সুজান এবং বাকি দোকানদারকে বলে যে তোমাদের ওই 1 মাসের যে বাড়তি ভাড়া ওটা আর দিতে হবে না, কারণ ওই টেসাকে আমরা ধরে ওর কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি। তো আমরা জানতে পারি এই বাজারটির মালিক মূলত দিয়াজ ছিল, এবং দিয়াজের মৃত্যুর পরে যেহেতু সকল সম্পত্তি কারিশমার নামে হয়ে গিয়েছে, তো কারিশমা মূলত এখানে কি করলো, সবার কাছে মালকিন হিসেবে ভালো সাজলো, সহানুভূতি নিল। আর তারপর আমরা দেখতে পাই কারিশমা করে কি দিয়াজের সেই বাড়িটা বিক্রি করে এবং টাকা পয়সা সব নিয়ে ওই উকিলের সাথে শহরে পাড়ি জমায়। এবং কারিশমা জুলিয়েনকে, মানে ওই উকিলকে আগে থেকেই ভালোবাসতো, এবং ভিক্টরকে ইউজ করা ছিল হচ্ছে ওদের একটা মাস্টার প্ল্যান। মানে আগে থেকে ওরা এরকম কাউকে খুঁজছিল যে কারিশমার প্রেমে এগিয়ে আসবে এবং তারপর ওকে দিয়েই দিরাজকে শেষ করে দেবে। তো সেই ভিকটিমটা হচ্ছে ভিক্টর, এবং ভিক্টরকে দিয়েই দিয়াজকে মাঝখান থেকে সরিয়ে দিয়েছে এবং সকল সম্পত্তি নিজের নামে করে দিয়েছে। আর এভাবে ভিক্টরকে ফাঁসিয়ে কারিশমা উকিলের সাথে সেটেল হয়ে যায়। আর কাহিনীটাও এভাবে শেষ হয়ে যায়, এবং আমাদের যে ভিক্টর হালার পালা 2-1 বার ফাউ খেয়ে মনে করো যে এখন সারা জীবন থাক জেলে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। এবং এই স্টোরি থেকে তুমি কি শিখলে এবং এখানে তুমি মোরাল অফ দ্য স্টোরি বা কমেন্টে কি লিখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। বিদায় নিব, তবে তার আগে একটা কথা বলি, বিবাহিত মানুষের সাথে প্রেম করতে গেলে এন্ডিং ভাই এরকমই হবে ভাই। পজিটিভ কোনো কিছু এন্ডিং আসার কোনো সিস্টেম নাই ভাই, পজিটিভ কোনো কিছু আসবেই না। হয় তারা তোমাকে শারীরিকভাবে ইউজ করবে, আর যদি নিয়ে ভাগো ভাই, তোমার 2-3 মাস তো ওই মহিলারে ভালো লাগবে, তারপর কিন্তু আর ভালো লাগবে না, সমাজের বিভিন্ন কথা শুনে মুখ শুনে ওই মহিলাকে ছেড়ে দেবে, তো দুজনের জীবনে নষ্ট হবে। তো আর যাই করে এই ধরনের ট্র্যাপে কিন্তু কখনো পড়ো না। তো বিদায় নিচ্ছি আমি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।